নমস্কার, আপনাদেরকে স্বাগত ডিজিটাল খবরের আলে। 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দুর্দান্ত ফল করেছে, যা বিরোধীরা তো দূর ভাবতে পারেনি দলীয় কর্মীরাও, যে এতগুলি আসন আসবে তৃণমূল শিবিরের কবলে। তো এই যে দুর্দান্ত ফল, এটা নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক মহলের মধ্যে, এবং সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে বিভিন্ন কারণ ছিল তৃণমূলের এতগুলি আসন পাওয়ার কিংবা এত ভালো এই দুর্দান্ত ফলাফল করার, কিন্তু তার মধ্যে 5টি উল্লেখযোগ্য কারণ রয়েছে, 5টি মূল নীতি রয়েছে তৃণমূলের, যেগুলিকে বলা হচ্ছে মমতার পঞ্চতন্ত্র। কি এই পঞ্চতন্ত্র, সেগুলোই আলোচনা করব, বিশ্লেষণ করব এই ভিডিওতে। তো এই পঞ্চতন্ত্রের প্রথম নীতি যদি আমরা দেখি, তাহলে নাম আসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরোধীরা যতই কটাক্ষ করে নিন, তবে তৃণমূলের এই বিরাট সাফল্যের পেছনে প্রথম কারণ হিসেবে কিন্তু উঠে আসে এই লক্ষ্মী ভাণ্ডারের মতো মহিলা উন্নয়ন প্রকল্পগুলি। ইলেকশন কমিশনের হিসেব অনুযায়ী বাংলাতে প্রায় 3.73 কোটি মহিলা ভোটার্স রয়েছে, যাদের ভোটটা কিন্তু সম্পূর্ণভাবে ভোট ব্যাংক বানিয়ে ফেলেছে তৃণমূল শিবির। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ঘোষণা আমরা শুনেছিলাম 2021 সালে বিধানসভা নির্বাচনের শুরুতে। হঠাৎ করে একটি জনসভাতে একটি ঘোষণা হয় যে বাংলার মায়েদের 500 করে এবং সংখ্যালঘুদের জন্য 1000 টাকা করে দেওয়া হবে। সেখানে আমরা বিধানসভাতে ফলাফল দেখেছি। আবারও কিন্তু এই লোকসভা নির্বাচনের পূর্বে আরও একটি ঘোষণা হয় লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে, যেখানে 500 টাকা থেকে 1000 টাকা অবধি বাড়িয়ে দেওয়া হয় মহিলাদের হাতে। মাস পুরোলে 1000 টাকা অবধি দেওয়া হলো। সেখানে 60 বছর অবধি ছিল ঊর্ধ্বসীমা, বয়সের ঊর্ধ্বসীমা বানিয়ে করা হলো যাবজ্জীবন। তো এই যে প্রকল্প, জনমুখী প্রকল্প, মহিলা উন্নয়ন প্রকল্প কতটা কাজে দিয়েছে তা তো ফলাফলই বলছে। তো সেখান থেকে বোঝাই যাচ্ছে যে এই লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের ভোট ব্যাংক ফিক্সড করতে কতটা নেতৃত্ব দিয়েছে। এবার আসি দ্বিতীয় নীতি, যা মমতার দ্বিতীয় তন্ত্র, সেটি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসময় আমরা দেখেছি যে তাকে লোকে তুলনা করেছে রাহুল গান্ধীর সঙ্গে, যে তার কোনো তৎপরতা কিংবা দলের প্রতি তার কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। কিন্তু এই ভোটের আগে কিংবা বেশ কয়েকদিন থেকেই আমরা দেখছি যে অতি সক্রিয়তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর সাথে তিনি কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সর্বত্র আমরা তাকে দেখতে পেয়েছি। এবং এক্ষেত্রে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু এখন যুব ভাগটা প্রায় বাড়ছে, যুব ভোটার্স আসছে এবং যুব নেতৃত্বও বাড়তে চলেছে। সেখানে একজন এমন নেতার দরকার ছিল যারা যুব যেই সমস্ত সমাজ আছে কিংবা ভোটার্স আছে তাদেরকে নেতৃত্ব দেবে। সেই হিসেবে একমাত্র মুখ হিসেবে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আমরা দেখেছি। বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে নিজেকে যেভাবে তিনি তুলে এনেছেন, আমরা কিছুদিন আগেও দেখলাম যে তিনি 100 দিনের কাজের টাকা নিয়ে দিল্লিতে যে বিক্ষোভ হয়েছে, সেখানে বিক্ষোভের প্রধান মুখ হিসেবে উঠে এসেছিলেন। আবার ইন্ডিয়া জোটের যেই বৈঠক দিল্লিতে হচ্ছে, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ এখন দলের একটা শক্তপোক্ত হাত হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবেও দেখছে দল। বর্তমানে তাকে সেনাপতি বলছে, তবে রাজা হতে খুব একটা বেশি দেরি নেই, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। তো লোকসভা নির্বাচনের পূর্বে অভিষেকের এতটা তৎপরতা, এতটা অতি সক্রিয়তা কিছুটা যেন দলকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। এবার আসি তৃতীয় নীতি। তৃতীয় নীতিতে ঠিক কি রয়েছে বলুন তো? রয়েছে সন্দেশখালি। সন্দেশখালি নিয়ে কি ঘটেছে, কি কি হয়েছে তার আমাকে বলে দিতে হবে না। যেখানে কেন্দ্রীয় নেতারা বাংলাতে এসে সকলের মুখে একটাই নাম শোনা গেছে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, সন্দেশখালি আর সন্দেশখালি। সেই সন্দেশখালিকে ইস্যু করতে গেছিল বিজেপি, এই ধারণাটা একেবারেই স্পষ্ট। আমরা দেখেছি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, সকলেই যেন সন্দেশখালিকে নিপতেই দিচ্ছিল না, একটা বার্নিং ইস্যু করে রেখেছিল। কিন্তু লাভের লাভ কিচ্ছু হলো না। উল্টে সন্দেশখালিতে ব্যাকফুটে গেছে বিজেপি, যেখানে আমরা দেখেছি মণ্ডল সভাপতি বিজেপির থেকে শুরু করে যারা আন্দোলন করেছে, আন্দোলনকারী মহিলা, তাদেরকে নিয়ে কিন্তু একের পর এক স্টিং ভিডিও প্রকাশ হয়েছে, স্টিং ভিডিওর সিরিজ এসছে বলতে গেলে। সেই থেকে প্রমাণ হয়ে গিয়েছে যে সন্দেশখালিতে যেই আন্দোলন হয়েছিল তা হয়তো করানো হয়েছিল কোনো বহিরাগত শক্তি সেই আন্দোলনের বারুদে স্ফুলিঙ্গ দিচ্ছিল।
এতদূর অবধি পরিষ্কার। তারপরেই আমরা দেখেছি হাজী নুরুল ইসলামকে রেখা পাত্রর বিরুদ্ধে দাঁড় করিয়ে, এই যে রেখা পাত্র যাকে সন্দেশখালীর বিরোধী মুখ হিসেবে বিজেপি তাকে প্রার্থী করলো, কিন্তু হাজী নুরুল ইসলামকে তার বিরুদ্ধে প্রার্থী করে বাজিমাত করলো তৃণমূল। তাই সন্দেশখালী ঘটনাও কিন্তু একটা মেজর ফ্যাক্টর তৃণমূলের আবার উঠে আসা এই 29টি আসন নিয়ে বিপুল ভোটে জয়ী হওয়ার। তৃণমূলের ঝোড়ো ব্যাটিংয়ের পেছনে 4 নম্বর যে নীতি রয়েছে, সেই 4 নম্বর নীতি হলো একলা চলো নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে রয়েছিলেন তো ঠিকই, কিন্তু বঙ্গে তিনি কংগ্রেসের সাথে কিংবা কোনো দলের সাথে কোনো জোটে রাজি হননি। তিনি বাংলার ক্ষেত্রে একলা চলো নীতি ফলো করেছেন। সেখানে আমরা দেখেছি বাম এবং কংগ্রেসের জোট হয়েছে, আর ফল তো আমরা জানি সকলেই যে বাম পেয়েছে 0 আর কংগ্রেসের আসন সংখ্যা 1। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেপ নিয়েছেন যে বাংলাতে একলা চলো নীতি তিনি ফলো করবেন। সেখান থেকে তার সাফল্যও যেমন বজায় থেকেছে, তেমনই তাকে আপোষ করতে হয়নি কোনো কিছুর সাথে। আবার অপরদিকে ইন্ডিয়া জোটের সাথেও কিন্তু তার একইভাবে ভালো সম্পর্ক বজায় থেকেছে। তাই রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বাংলায় মমতা ব্যানার্জির একলা চলো নীতি ফলো করা যথেষ্ট ফলদায়ক হয়েছে। অবশেষে পঞ্চতন্ত্র 5 নম্বর তন্ত্র কি ছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি নির্বাচনী প্রচার চলাকালীন তিনি যেখানেই গেছেন সেখানে তার মুখে আমরা বাংলা, বাঙালির আবেগ, জয় বাংলা স্লোগান এই সমস্ত কিছু শুনতে পেয়েছি। অপরদিকে বিজেপির যে সমস্ত প্রার্থীর সমর্থনে যারা এসেছে কেন্দ্র থেকে কেন্দ্রীয় নেতা, তারা বাংলা বলা তো দূর, বাঙালির সাথে যেন কোনোভাবে কোনো সম্পর্কই তারা স্থাপন করতে পারেনি। বাঙালিরা তাদের মধ্যে কোনোভাবেই প্রাসঙ্গিকতা খুঁজে পাননি। অপরদিকে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী চেষ্টা তো করেছেন বাংলা বিভিন্নভাবে মুখস্থ করে এসে। অমিত শাহের গলায় আমরা এটাও শুনতে পেয়েছি যে সত্যজিৎ রায়কে নিয়ে কথা, সত্যজিৎ রায় এখন বেঁচে থাকলে কি করতেন সেই নিয়ে কথা, কিন্তু কোথাও গিয়ে যেন এই যোগসূত্রটা স্থাপিত হতে পারেনি বাঙালিদের সাথে এই কেন্দ্রীয় নেতাদের। তাই এই যে যোগসূত্র যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই গঠন করে এসেছে, বাঙালির আবেগ, বাংলা কিভাবে তাদের সাথে নিজেকে কানেক্ট করতে হয়, সাধারণ ঘরে ঘরে গিয়ে কিভাবে নিজেদেরকে তাদের সাথে মিশিয়ে ফেলতে হয়, এটা কিন্তু অনেক রাজনৈতিক দলের মমতা ব্যানার্জির থেকে শেখা উচিত, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাহলে জানালাম যে এত দুর্নীতির অভিযোগ, এতগুলি ইস্যু, তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের আসন সংখ্যা এতগুলি হওয়ার কারণ, এত দুর্দান্ত জয়ের কারণ। এবার দেখার বিষয় এটি যে বিরোধীরা কি এই সমস্ত নীতি দেখে শিক্ষা নিয়ে পরবর্তীতে নিজেদের নীতি পরিবর্তন করবে, নাকি অন্য কোনো স্ট্র্যাটেজি এনে আবার শাসক দলকে পরাজিত করার যুদ্ধে নামবে, সেই দিকে আমাদের নজর থাকছে। আর এই সমস্ত আপডেটের জন্য, নতুন নতুন খবরের বিশ্লেষণের জন্য আপনারা চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।